সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো, নিরাপদে এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমরা প্রথমে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ফুলের শুভেচ্ছা। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি জেলা স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি অশোক কুমার দে, সহকারী শিক্ষক, জেলা স্কুল যশোর। গত ক্লাসে আমরা নবম শ্রেণীর রসায়ন বিভাগের একটা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সে সম্পর্কে তোমাদের একটা ছক দেখাচ্ছি, তোমরা স্ক্রিনের দিকে খেয়াল করো। তোমরা কি বলতে পারবে এই মৌলগুলোকে যে ছকে সাজানো হয়েছে, এই ছকটার নাম কি? নিশ্চয়ই বলতে পারবে, এটা হচ্ছে পর্যায় সারণী। গত ক্লাসে আমি পর্যায় সারণীর প্রথম 4টা শিখন ফল আলোচনা করেছিলাম। আজকেও আমরা এই পর্যায় সারণীর পরবর্তী 3টি শিখন ফল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আগে দেখে নিই আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখন ফল অর্জন করবে। স্ক্রিনে খেয়াল করো, প্রথমে আছে পর্যায় সারণীর ভিত্তি ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম সম্পর্কে জানবে। 3 নম্বর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করতে পারবে। আমি প্রথমে চলে আসি প্রথম শিখন ফল, পর্যায় সারণীর ভিত্তি। পর্যায় সারণীর ভিত্তি ব্যাখ্যা করতে পারবে। আমি যদি বলি, তোমাদেরকে প্রশ্ন করি পর্যায় সারণীর ভিত্তি কি, তোমরা কি বলতে পারবে? আমার ধারণা বিভিন্ন রকম উত্তর আসবে। কেউ বলবে ভিত্তি পারমাণবিক ভর, কেউ বলবে পারমাণবিক সংখ্যা, এরকম। তা আজকে আমরা একটু ক্লিয়ার করি পর্যায় সারণীর ভিত্তিটা আসলে কি। তোমরা খেয়াল করো বোর্ডের দিকে, আমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিচ্ছি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এখানে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। আগের দিনই আলোচনা করেছিলাম ইলেকট্রন বিন্যাসে যদি মৌলের সর্বশেষ শক্তি স্তরের এস অরবিটাল থাকে, তাহলে আমরা এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো সোডিয়ামের শেষ শক্তি স্তরে যেহেতু এস অরবিটালে একটা ইলেকট্রন, তাহলে অবশ্যই সোডিয়াম 1 নম্বর গ্রুপের মৌল। একইভাবে আলোচনা করেছিলাম মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর যে প্রধান শক্তি স্তর, সেই প্রধান শক্তি স্তরের সংখ্যা হবে তার পর্যায় সংখ্যা। তাহলে সোডিয়াম 3 নম্বর পর্যায়ের মৌল। সেই হিসাবে আমরা একটু দেখে আসি যে সোডিয়াম, এখানে খেয়াল করো, সোডিয়ামকে আমরা 1 নম্বর গ্রুপে দেখতে পাচ্ছি, আর এদিকে পর্যায় 1 2 3 অর্থাৎ তৃতীয় পর্যায়ের মৌল সোডিয়াম। তাহলে পর্যায় সারণীতে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের সঠিক অবস্থান পর্যায় সারণীতে চিহ্নিত করতে পারছি। এই একটা কারণ। আরেকটা কারণ খেয়াল করো, সোডিয়াম মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এই যে একটা ইলেকট্রন থাকছে, তার মানে এই মৌলটা সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হতে পারে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা মৌল দেখি, মনে করো ফ্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 9, সেক্ষেত্রে 1s2 2s2 2p5। তাহলে এই মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের মোট ইলেকট্রন 5টা যোগ 2টা 7টা। তাহলে এই মৌলটা একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করতে পারে। ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়ন গঠন করতে পারে। ঠিক যেভাবে সোডিয়াম মৌল একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম ধনাত্মক আয়ন সৃষ্টি করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা কি দেখলাম? সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান চিহ্নিত করা গেল। ঠিক একইভাবে সোডিয়াম এবং ফ্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে মৌলটি কয়টি ইলেকট্রন ত্যাগ করবে, কোন ধরনের আয়ন তৈরি হবে, অথবা কয়টা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করতে পারবে, সে সম্পর্কে ধারণা পাচ্ছি। তাহলে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা পর্যায় সারণীতে মৌলের সঠিক অবস্থান চিহ্নিত করছি, আবার মৌলের ধর্ম সম্পর্কে ধারণা পাচ্ছি।
তাহলে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। খেয়াল করো, আমরা স্ক্রিনে দেখাচ্ছি ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। তাহলে প্রথমে যখন মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন পারমাণবিক ভরের ক্রমানুসারে মৌলগুলোকে সাজিয়েছিলেন। তখন পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। এরপরে মেন্ডেলিভের পর্যায় সারণীর যে ত্রুটি ছিল পটাশিয়াম আর্গন টেলুগ্রিয়াম আয়োডিন, সেক্ষেত্রে পারমাণবিক ভরের ক্রমানুসারে কিছু সমস্যা হচ্ছিল। তার জন্য বিজ্ঞানী মোসলে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে। তখন পারমাণবিক সংখ্যাই হল পর্যায় সারণীর ভিত্তি। আধুনিক বিজ্ঞানীদের ধারণা ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। কেন? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলের সঠিক অবস্থান চিহ্নিত করা যায়, সাথে সাথে মৌলসমূহের কিছু ধর্ম সম্পর্কে জানা যায়। তাহলে পর্যায় সারণীর মূল ভিত্তি কি? প্রথম শিখনফল আমাদের শেষ হলো, আমরা যাচ্ছি পরবর্তী শিখনফলে। পরবর্তী শিখনফল খেয়াল করো বন্ধুরা, স্ক্রিনে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম সম্পর্কে আমরা জানব। কি কি ব্যতিক্রম আছে আমরা পরে আস্তে আস্তে সরাসরি জানব। প্রথমে আমরা দেখব পর্যায় সারণীর 1 নম্বর ব্যতিক্রম হাইড্রোজেনের অবস্থান। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান কোথায় সেটা আমরা জানি। হাইড্রোজেন সাধারণত পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপে হাইড্রোজেনের অবস্থান। কিন্তু হাইড্রোজেনের অবস্থান কেন 1 নম্বর গ্রুপে তার একটু ব্যাখ্যা আমরা দিচ্ছি। খেয়াল করো বন্ধুরা, আমরা যদি পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলগুলো দেখি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s1, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। আমরা যদি খেয়াল করি প্রত্যেকের বাইরের শক্তি স্তরে একটা করে ইলেকট্রন। তাহলে প্রথম গ্রুপের মৌলগুলোর প্রত্যেকের বাইরের শক্তি স্তরে যেহেতু একটা ইলেকট্রন, হাইড্রোজেনেরও বাইরের শক্তি স্তরে একটাই শক্তি স্তর, তাতে একটা ইলেকট্রন, তাহলে অবশ্যই হাইড্রোজেন 1 নম্বর গ্রুপের মৌল হতে পারে। কিন্তু হাইড্রোজেনের আরেকটা বৈশিষ্ট্য আছে, বা প্রথম গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন সৃষ্টি করে। যেমন হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে H+ আয়ন সৃষ্টি করে, ঠিক একইভাবে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়ন সৃষ্টি করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন সৃষ্টি করে। তাহলে হাইড্রোজেন তো ঠিকই আছে 1 নম্বর গ্রুপে, কিন্তু আমরা ফ্লোরিন মৌলটাকে আমরা ইলেকট্রন বিন্যাস আগে দেখেছি, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 2p5, এর বাইরের শক্তি স্তরে 7টা ইলেকট্রন। ফ্লোরিন যেমন একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়ন গঠন করে, ঠিক একইভাবে হাইড্রোজেনও একটা ইলেকট্রন গ্রহণ করে H- আয়ন গঠন করে। তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন সৃষ্টি করছে, একই হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন সৃষ্টি করছে। 17 নম্বর গ্রুপের মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা সবই একটা করে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। হাইড্রোজেনও সেই একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করতে পারে। তাহলে হাইড্রোজেনকে কেন আমি 17 নম্বর গ্রুপে রাখবো না? যা হোক, পরীক্ষা করে দেখা গেছে হাইড্রোজেনের অধিকাংশ ধর্ম 1 নম্বর গ্রুপের মৌলগুলোর ধর্মের সাথে মিলে যায়। এই জন্যই আমরা হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে অবস্থান দিয়েছি। চলে আসলাম আমরা আমাদের পরবর্তী ব্যতিক্রম হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের অবস্থান তোমরা জানো, হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, তাকে রাখা হয়েছে পর্যায় সারণীর সর্বশেষ গ্রুপ 18 নম্বর গ্রুপে। কিন্তু আমরা যদি এভাবে দেখি, পর্যায় সারণীতে গ্রুপ 2 এর মৌল যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম,
বেরিলিয়াম 4 এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, ম্যাগনেসিয়াম 12 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2, ক্যালসিয়াম 20 এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। প্রত্যেকের বাইরের শক্তি স্তরে দুটো করে ইলেকট্রন। তাহলে হিলিয়ামেরও বাইরের শক্তি স্তরে হিলিয়াম 2 এর ইলেকট্রন বিন্যাস 1s2, এরও তো বাইরের শক্তি স্তরে দুটো করে ইলেকট্রন। তাহলে হিলিয়ামকে কেন গ্রুপ 2-তে রাখবো না? তবু পরীক্ষা করে দেখা গেছে হিলিয়ামের যেহেতু একটাই শক্তি স্তর এবং সে শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ, ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কারণে এ নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম লাভ করে। হিলিয়াম অন্য কারোর সাথে বিক্রিয়া করে না, এমনকি নিজের সাথেও বিক্রিয়া করে না, এই কারণে হিলিয়ামের অণুও হয় না। তাহলে অধিকাংশ ধর্ম হিলিয়ামের নিষ্ক্রিয় গ্যাসের মৌলের সাথে মিল থাকায় হিলিয়ামকে আমরা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ 18 নম্বর গ্রুপে স্থান দিয়েছি। যদিও ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে দুটো ইলেকট্রন থাকায় তাকে গ্রুপ 2 নম্বর গ্রুপেও স্থান দেওয়া যেত, সেই কারণে এটাও পর্যায় সারণীর একটা ব্যতিক্রম। চলে আসলাম আমরা পর্যায় সারণীর পরবর্তী ব্যতিক্রম। এখানে রয়েছে ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির অবস্থান। আমরা পূর্বের ক্লাসে তোমাদের খুব ভালো করে বুঝিয়েছি। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজ সাধারণত পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের 3 নম্বর গ্রুপে ল্যান্থানাইট সিরিজ এবং সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপে অ্যাক্টিনাইট সিরিজ। অর্থাৎ ল্যান্থানামের ধর্মের সাথে সিরিয়াম থেকে লুটেশিয়াম এই 14টা মৌল এবং ল্যান্থানাম 15টা মৌলের ধর্ম হুবহু মিল। ষষ্ঠ পর্যায়ের 3 নম্বর গ্রুপে এদের স্থান দেওয়ার কথা। ঠিক একইভাবে অ্যাক্টিনাইট সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপের মৌল অ্যাক্টিনিয়ামের সাথে থোরিয়াম থেকে লরেন্সিয়াম এই 14টি মৌল আর অ্যাক্টিনিয়াম মিলে 15টি, এই 15টি মৌলর বৈশিষ্ট্যও সপ্তম পর্যায়ে 3 নম্বর গ্রুপের সাথে মিলে যায়। কিন্তু এদেরকে আমরা পর্যায় সারণীর পরে একটা আলাদা ছকে স্থান দিয়েছি। এক্ষেত্রে খেয়াল করো, আমাদের এইটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এই ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত মৌল এই ষষ্ঠ পর্যায়ের 3 নম্বর গ্রুপে থাকার কথা। ঠিক একইভাবে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম এই সব মৌল সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপে থাকার কথা। কিন্তু যদি এই 30টা মৌলকে এই 3 নম্বর পর্যায়ে ষষ্ঠ সপ্তম পর্যায়ে স্থান দেওয়া হয়, তাহলে পর্যায় সারণীর দৃশ্য নষ্ট হয়। এই জন্য এদেরকে আলাদাভাবে নিজে অবস্থান দেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পর্যায় সারণীর ব্যতিক্রম। তাহলে আমরা 2 নম্বর শিক্ষণফল শেষ করলাম। আমি আসছি পরবর্তী শিক্ষণফল, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এটা খুবই গুরুত্বপূর্ণ। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, অনেকগুলো ধর্ম আছে পর্যায়বৃত্ত, আমরা এক এক করে আলোচনায় আসি। প্রথম ধর্ম আমাদের ধাতব ধর্ম। পর্যায় সারণীর প্রথম পর্যায়বৃত্ত ধর্মকে আমরা বলছি ধাতব ধর্ম। ধাতব ধর্মটা কি? যে সমস্ত মৌল সাধারণত স্বাভাবিক অবস্থায় কঠিন অবস্থায় থাকে, যারা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, যারা চকচকে আঘাতে টুনটুন শব্দ হয়, তাদেরকে আমরা বলি ধাতু। আর এই ধাতু মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করে। আর যে মৌল যত দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করে, তার ধাতব ধর্ম তত বেশি। আমরা একটা উদাহরণ দিতে পারি, সোডিয়াম। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন সৃষ্টি করতে পারে। এই আবার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা 1s2 2s2 2p6 3s1, বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন। তাহলে আমরা সোডিয়াম যে ধাতু, তার কারণ সে একটা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন সৃষ্টি করতে পারে। এই আর বাইরের শক্তি স্তরের একটা ইলেকট্রন সহজেই ত্যাগ করে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করে। আর যে মৌল যত দ্রুত ইলেকট্রন দান করতে পারবে, তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে পর্যায় সারণীর দেখে আমরা যদি খেয়াল করি, পর্যায় সারণীর প্রথম দিকে অর্থাৎ বাম দিকের মৌলগুলো ধাতু, এবং বাম থেকে যতই ডাইনে যাওয়া যায় একই পর্যায়ে, ততই মৌলগুলোর ধাতু ধর্ম হ্রাস পায়।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরের পর্যায়বৃত্ত ধর্ম। নাম্বার 2 হচ্ছে অধাতব ধর্ম। অধাতব ধর্ম বলতে আমরা কি বুঝি? সাধারণত স্বাভাবিক অবস্থায় যারা ভঙ্গুর প্রকৃতির, যারা তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, তাদেরকে আমরা অধাতু বলে থাকি। আরও ইলেকট্রনিক ধারণা মতে যে সমস্ত মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তথা অ্যানায়ন সৃষ্টি করে তাদেরকে আমরা বলতে পারি অধাতু। আর এই যে মৌল যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি। আমরা এখানে একটা উদাহরণ দিই। ফ্লোরিন 9, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5, বাইরের শক্তি স্তরে 7টা ইলেকট্রন। আমরা জানি অষ্টক পূরণের জন্য এর আরও একটা ইলেকট্রন দরকার, তাই ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করতে পারে। যে মৌল যত দ্রুত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে তার অধাতব ধর্ম তত বেশি। তাহলে পর্যায় সারণীর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো পর্যায় সারণী যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় ততই মৌলগুলোর অধাতব ধর্ম বৃদ্ধি পায়। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডাইনে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, ধাতব ধর্ম হ্রাস পায়। আমরা অধাতব ধর্ম খেয়াল করলাম। চলে আসলাম আমরা পরের পর্যায়বৃত্ত ধর্ম, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ যে পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার অর্থাৎ একই পর্যায়ে এবং একই গ্রুপে কিভাবে পরমাণুর আকার পরিবর্তন হয় আমরা যদি একটু খেয়াল করি। প্রথমে আমরা দেখব একই গ্রুপে পরমাণুর আকার কিভাবে পরিবর্তন হয়। একই গ্রুপের আমরা ফার্স্ট গ্রুপের মৌল হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমরা ইলেকট্রন বিন্যাস একটু খেয়াল করি। 1s1, লিথিয়াম 3, 1s2 2s1, সোডিয়াম 11, 1s2 2s2 2p6 3s1, পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, প্রথম হাইড্রোজেনের শক্তি স্তর 1টা, লিথিয়ামের শক্তি স্তর 2টা, সোডিয়ামের শক্তি স্তর 3টা, পটাশিয়ামের শক্তি স্তর 4টা। একই গ্রুপে যতই উপর থেকে নিচে আসছি মৌলের একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার অর্থ বাইরের শক্তি স্তর নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, ফলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা হাইড্রোজেনের এইটা নিউক্লিয়াস আর এই শক্তি স্তর এই একটা শক্তি স্তর, লিথিয়ামের নিউক্লিয়াস এইটা দুটো শক্তি স্তর, সোডিয়ামের নিউক্লিয়াস এইটা 3টে শক্তি স্তর, ঠিক একইভাবে পটাশিয়ামের নিউক্লিয়াস এইটা, পটাশিয়াম 1টা 2টো 3টে 4টে শক্তি স্তর। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে যদি আসি মৌলের শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, বাইরের শক্তি স্তর নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, ফলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। আমরা এটা একটু পরিসংখ্যান দেখে আসি যে পরমাণুর আকার একই গ্রুপে কিভাবে পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, লিথিয়াম পরমাণু যার ইলেকট্রন বিন্যাস 2-1, পারমাণবিক ব্যাসার্ধ পেয়েছি 2.05। সোডিয়াম পরমাণু যার ইলেকট্রন বিন্যাস 281, পারমাণবিক ব্যাসার্ধ 2.23। লিথিয়ামে ছিল 2.05, সোডিয়ামের 2.23, পটাশিয়ামের 2.77, রুবিডিয়ামে 2.98, সিজিয়ামে 3.34। শিক্ষার্থী বন্ধুরা, একই গ্রুপে যতই উপর থেকে নিচে আসি ততই পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটা আছে অ্যাংস্ট্রম এককে। আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁸ সেন্টিমিটার। এই এককে আমরা দেখতে পাচ্ছি একই গ্রুপে উপর থেকে যতই নিচে আসি মৌলগুলোর পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে। আমরা এবার দেখব একই পর্যায়ে বাম থেকে ডাইনে গেলে পরমাণুর আকারের কিভাবে পরিবর্তন হয়। এখানে যদি আমরা খেয়াল করি, প্রথম তৃতীয় পর্যায়ের মৌল, প্রথম সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন।
তৃতীয় পর্যায়ের মৌলগুলো, তাহলে এর ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s1, শক্তি স্তর কটা? একটা, দুইটা, তিনটা। আমরা সর্বশেষ মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস করছি 1s2 2s2 2p6 3s2 3p6, শক্তি স্তর একটা, দুইটা, তিনটা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তৃতীয় পর্যায়ের প্রথম মৌল সোডিয়ামের তিনটে শক্তি স্তর, একই তৃতীয় পর্যায়ের সর্বশেষ মৌল আর্গনেরও তিনটে শক্তি স্তর। তাহলে কি হলো, শক্তি স্তরের সংখ্যার বাম থেকে ডাইনে গেলে একই পর্যায়ে শক্তি স্তরের সংখ্যার কোনো পরিবর্তন হলো না। তাহলে শক্তি স্তরের সংখ্যার যেহেতু পরিবর্তন হয়নি, সেহেতু এখানে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন দেখব পরমাণুর আকার হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। দেখো, সোডিয়ামের নিউক্লিয়াসে, এটা যদি সোডিয়ামের নিউক্লিয়াস হয়, সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 11টা, বাইরে ইলেকট্রনও আছে 11টা। ঠিক একইভাবে আমরা যদি অ্যালুমিনিয়াম দেখি, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 13টা, বাইরে ইলেকট্রন আছে 13টা। ঠিক একইভাবে আর্গনের নিউক্লিয়াসে ইলেকট্রন আছে, প্রোটন আছে 18টা, আর বাইরে ইলেকট্রন আছেও 18টা। তাহলে একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাচ্ছি, নিউক্লিয়াসে প্রোটন বৃদ্ধি পাচ্ছে, বাইরের শক্তি স্তরে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই বেশি প্রোটন বেশি ইলেকট্রনের আকর্ষণ আরও বৃদ্ধি পাচ্ছে। তার ফলে বাম থেকে যতই ডাইনে যাচ্ছি, বেশি প্রোটন বেশি ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায়, বাইরের শক্তি স্তর কিছুটা নিউক্লিয়াসের কাছে চলে আসছে, ফলে পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। আমরা এ ব্যাপারেও একটা পরিসংখ্যান দেখে নিই, বাইরের শক্তি স্তরে কীভাবে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের আকার কিভাবে হ্রাস পাচ্ছে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, মৌলের প্রতীক এখানে দিয়ে আছে, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 2.23 অ্যাংস্ট্রম, ম্যাগনেসিয়ামের 1.82, অ্যালুমিনিয়ামের 1.72, সিলিকনের 1.46, ফসফরাসের 1.23, সালফার 1.09, ক্লোরিন 0.97। যেখানে সোডিয়ামের 2.23, সেখানে ক্লোরিনের 0.97। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডাইনে গেলে পরমাণুর আকার হ্রাস পাচ্ছে, এবং কতখানি হ্রাস পাচ্ছে সেটা তোমরা এই পরিসংখ্যান, এই ডাটা দেখে তোমরা বুঝতে পারছো। এখানেও সবগুলো অ্যাংস্ট্রম এককে আছে, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁸ সেন্টিমিটার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে বাম থেকে ডাইনে গেলে হ্রাস পেল। তাহলে আমরা এখন আরেকটু দেখে নিই কীভাবে এই পরমাণুর আকার পরিবর্তন হয় সেটা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, একই পর্যায়ে বাম থেকে ডাইনে যতই যাচ্ছি আকার বড় ছিল, আস্তে আস্তে ছোট হতে হতে গেছে। ঠিক এখানেও দেখো বড় ছিল, আস্তে আস্তে ছোট হতে হতে গেছে, এখানেও আরও বড় ছিল, আস্তে আস্তে ছোট হতে হতে গেছে। আবার একই পর্যায়ে, আবার একই গ্রুপে যদি উপর থেকে দেখি, প্রথমে ছোট ছিল, তারপর বড়, আরও বড়, ঠিক একইভাবে এইভাবে আকার বৃদ্ধি পেয়েছে। চলে আসলাম আমরা পরবর্তী পর্যায়বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কি আগে আমরা সেটা দেখে নিই। আয়নীকরণ শক্তি সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রনকে অপসারণ করে যদি 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই আমরা বলবো আয়নীকরণ শক্তি। আমি আবার বলছি, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রনকে সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়। শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে খেয়াল করো, এই একটা লিথিয়াম পরমাণুতে 3টে ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে 2টো, দ্বিতীয় শক্তি স্তরে 1টা। এই একটা ইলেকট্রনকে অপসারণ করে আমরা লিথিয়াম প্লাস আয়ন সৃষ্টি করেছি, যাতে 2টো ইলেকট্রন আছে। এই লিথিয়াম প্লাস আয়ন সৃষ্টি করতে আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে সেটাই আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি একটা পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ে আমরা একটু আগেই দেখলাম, বাম থেকে ডাইনে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। আকার যত হ্রাস পাবে তার আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পাবে। কেন? আকার হ্রাস পাওয়ার সাথে সাথে বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে, ফলে ওই পরমাণু থেকে ইলেকট্রন ট্রান্সফার করা কঠিন হবে। ফলে একই পর্যায়ে যতই বাম থেকে ডাইনে যাচ্ছে পরমাণুর আকার হ্রাস পাচ্ছে,
ফলে তার আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। আবার একই গ্রুপে আমরা দেখে আসলাম উপর থেকে যতই নিচে আসব একই পর্যায়ে একই গ্রুপে উপর থেকে যতই নিচে আসব পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, ফলে তার আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। তাহলে এইভাবে আয়নীকরণ শক্তি কি এবং এটা কিভাবে পর্যায়বৃত্ত ধর্ম। আমরা একটা উদাহরণ যদি দেই সেক্ষেত্রে আমরা বলবো গ্রুপ 2 এর ক্ষেত্রে আমরা যদি উল্লেখ করি, গ্রুপ 2 এর ক্ষেত্রে যদি উল্লেখ করি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বেরিলিয়ামের আকার সব থেকে ছোট, এর আয়নীকরণ শক্তি সব থেকে বেশি। রেডিয়ামের আকার সব থেকে বড়, এর আয়নীকরণ শক্তি সব থেকে কম। আবার একই পর্যায়ে যদি দেখি সেক্ষেত্রেও আমরা এইভাবে বলবো, একই পর্যায়ে যদি যাই আমরা লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এক্ষেত্রে একই পর্যায়ে লিথিয়ামের আকার সব থেকে বেশি, এর আয়নীকরণ শক্তি সব থেকে কম। আবার নিয়নের আকার সব থেকে কম, এর আয়নীকরণ শক্তি সব থেকে বেশি। তাহলে এটা গেল আমাদের আয়নীকরণ শক্তি। আমরা পরবর্তী পর্যায়বৃত্ত ধর্ম ইলেকট্রন আসক্তি খেয়াল করো। প্রথমে আমরা বলি ইলেকট্রন আসক্তি কাকে বলে। গ্যাসীয় অবস্থায় একমোল পরমাণুতে একমোল ইলেকট্রন প্রবেশ করিয়ে একমোল ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই আমরা বলছি ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় একমোল পরমাণুতে একমোল ইলেকট্রন প্রবেশ করিয়ে একমোল ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি আমরা ইলেকট্রন প্রবেশ করিয়ে ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কোনো মৌল, ক্লোরিন পরমাণু, তার সাথে একটা ইলেকট্রন সে প্রবেশ করিয়ে ক্লোরাইড আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাই ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। যেমন একই পর্যায়ে বাম থেকে যতই ডাইনে যাই পরমাণুর আকার হ্রাস পায়, ফলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আবার একই গ্রুপে উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে তার ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এভাবে এটাও একটা পর্যায়বৃত্ত ধর্ম। চলে আসলাম আমরা পরবর্তী পর্যায়বৃত্ত ধর্ম, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাটা কি আমি বলছি। যখন দুটো অধাতু মৌল সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়, বন্ধনে যুক্ত হয়ে যৌগ গঠন করে, বন্ধনের ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেওয়ার যে আকর্ষণ সেটাকেই বলছি আমরা তড়িৎ ঋণাত্মকতা। শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের স্ক্রিনে খেয়াল করো, হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, এই দুটো মৌল নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে একটা সমযোজী বন্ধন গঠন করেছে। প্রত্যেক সমযোজী বন্ধনে এক জোড়া ইলেকট্রন থাকে তোমরা জানো, যেটা হাইড্রোজেনের একটা, ক্লোরিনের একটা। দুটো ইলেকট্রন যুগলকে উভয় পরমাণু সমানভাবে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। কিন্তু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি, সেই কারণে বন্ধনের এই ইলেকট্রন যুগলকে ক্লোরিন তার নিজের দিকে একটু বেশি টেনে নিয়েছে। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের বন্ধন যুগল ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা তাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এটা আমরা একটা তড়িৎ ঋণাত্মকতার উদাহরণ। তড়িৎ ঋণাত্মকতাও একটা পর্যায়বৃত্ত ধর্ম। এটাও একই পর্যায়ে যতই বাম থেকে ডাইনে যাব পরমাণুর আকার হ্রাস পাবে, ফলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আবার একই গ্রুপে উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ছিল আমাদের তৃতীয় শিখনফল অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা। 1 থেকে 6টা পর্যায়বৃত্ত ধর্ম আমরা দেখলাম। ঠিক আছে, তোমরা এগুলো ভালোভাবে খেয়াল করেছো, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সুন্দরভাবে বাড়ির কাজটা সম্পন্ন করবে এবং খাতায় লিখবে। স্ক্রিনের দিকে খেয়াল করো। পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করো। ছোট একটা করে উদাহরণের সাহায্যে তোমরা এই 4টে পর্যায়বৃত্ত ধর্মের ব্যাখ্যা তোমাদের খাতায় লিখে রাখবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।